ভুলেও জমি না কিনে শুধুমাত্র দলিল কিনবেন না, দলিল কিনবেন, জমি বুঝে নেবেন, জমির উপরে অন্য কারো হস্তক্ষেপ কিংবা অন্য কারো কোনো ক্রেডিটস আছে কিনা এই ব্যাপারে 100% নিশ্চিত হয়ে। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট শেখ আসিফ, অ্যাডভোকেট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট, ঢাকা। আজকে আলোচনা করব আপনার প্রপার্টি তথা প্লট এবং ফ্ল্যাট নিয়ে। কোন ধরনের প্লট বা জমি কিংবা ফ্ল্যাট আপনার কেনা উচিত নয়। স্বাভাবিকভাবেই ফ্ল্যাট কিংবা প্লট জীবনের একটি স্বপ্ন থাকে, একটি সুন্দর বাড়ি কিংবা ফ্ল্যাট থাকবে। বাট এই জমিগুলো, এই ধরনের জমিগুলো থেকে হওয়া ফ্ল্যাটগুলো যদি আপনি কিনেন, তাহলে আপনার জীবনের চরম ভুল হবে। সো দ্যাট কাইন্ড অফ প্রপার্টিজ আর কয়েকটি ধরনের আছে। সেটি হচ্ছে নাম্বার 1 খাস জমি, নাম্বার 2 অর্পিত জমি, নাম্বার 3 অধিগ্রহণকৃত জমি, নাম্বার 4 অন্যত্র বায়না রেজিস্ট্রি করা হয়েছে এমন জমি, নাম্বার 5 বন্ধককৃত জমি, নাম্বার 6 আদালতে মামলা চলছে এমন জমি, নাম্বার 7 বিরোধপূর্ণ জমি, নাম্বার 8 দখলবিহীন জমি, নাম্বার 9 কবলিয়ত বা পাট্টা দলিল মূলে কেনা হয়েছে বা নেওয়া হয়েছে এমন জমি। আমি শর্টলি একটু ডিসক্রাইব করি বোঝার ক্ষেত্রে। খাস জমি নাম্বার 1। খাস জমি বলতে কি বোঝায়? খাস জমি বলতে সাধারণত আমরা সরকারি সম্পত্তিকে বুঝি, বা দীর্ঘদিন কোনো জমিতে যদি মনে করেন যে সেই জমিতে কোনো ট্যাক্স না দেওয়া হয়, সেক্ষেত্রে সেই জমি সরকারি হয়ে যায়, খাস হয়ে যায়, যাকে আমরা বলি এই টাইপের প্রপার্টি। নাম্বার 2 অর্পিত প্রপার্টি, যেটা আগেতে বলা হতো এনিমি প্রপার্টি বা শত্রু প্রপার্টি। রাইট নাও ইট ইজ অলসো কল্ড দ্য ভেস্টেড প্রপার্টি অ্যান্ড দ্য অর্পিত সম্পত্তি। আই মিন, যে সম্পত্তিগুলো দীর্ঘদিন যাবৎ ফেলে রাখা হয়েছিল, এই সম্পত্তিগুলো কেউ দলিল করে আপনার কাছে বিক্রি করার চেষ্টা করতে পারে, বাট ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট কাইন্ড অফ প্রপার্টি। তারপরে হচ্ছে অধিগ্রহণকৃত সম্পত্তি। আই মিন, রাস্তার ধারে অথবা সরকারের প্রয়োজন পড়েছে এমন কোনো প্রপার্টি যেটা গভর্নমেন্ট ভেরি রিসেন্ট অথবা কিছুদিন আগে সেটা গভর্নমেন্টের নামে করে নিয়েছে, গভর্নমেন্টের জায়গা লাগবে সেক্ষেত্রে করে নিয়েছে। দ্যাট কাইন্ড অফ প্রপার্টি ইজ কল্ড অধিগ্রহণকৃত জমি। তারপর আসলো অন্যত্র বায়না রেজিস্ট্রিকৃত জমি। দেখা গেছে একটা প্রপার্টি কিংবা ফ্ল্যাট আরেক জায়গায় বিক্রি করার জন্য রেজিস্ট্রি বায়না করা হয়েছে, বাট স্টিল এটা আপনার কাছে রেজিস্ট্রি বায়নার মেয়াদ থাকা অবস্থায় আপনার কাছে বিক্রি করা হচ্ছে, অথবা প্রিভিয়াস যে রেজিস্ট্রিকৃত বায়নাকৃত জমি যার কাছে রেজিস্ট্রেশন করে বায়না করা হয়েছে তার কাছ থেকে সেটা উইথড্র না করে যদি আপনার কাছে সেল করার চেষ্টা করে, দ্যাট উড বি a false decision or wrong decision for you to buy that kind of property. নাম্বার 5 বন্ধককৃত সম্পত্তি। যদি কোনো প্রপার্টি বন্ধক রাখা হয়ে থাকে কিন্তু বন্ধক রিডেমশন না করেই, রিডেমশন মানে বন্ধক যে রেখেছেন তিনি আবার ওই সম্পত্তি ব্যাক না এনেই যদি মনে করেন যে সেই সম্পত্তি আপনার কাছে সেল করার চিন্তা ভাবনা করছে, এটা আপনার কেনা উচিত নয়। নাম্বার 6 আদালতে একটা প্রপার্টি নিয়ে মামলা চলছে, এই রিলেটেড প্রপার্টি, ধরেন সেই জমির বন্টন নিয়ে হোক, সেই জমির অবস্থান নিয়ে হোক, সেই জমির দখল নিয়ে হোক, যে কোনো রিজনেই এই সম্পত্তি নিয়ে কোনো একটি মামলা চলছে। রেকর্ড জনিত কারণ হতে পারে, রেকর্ড সংশোধন জনিত কিংবা নামজারি সংশোধন জনিত রিজনে এটা নিয়ে মামলা চলতে পারে। সো বি ভেরি কেয়ারফুল, এই ধরনের সম্পত্তি আপনি কিনবেন না। তারপরে হচ্ছে যে 7 নম্বর বিরোধপূর্ণ জমি। জমির দখল কিংবা মালিকানা নিয়ে বিরোধ আছে, অথবা ভেরি নিয়ার ফিউচারে
বিরোধ আছে, এই ধরনের প্রপার্টি কেনা থেকে আপনি অবশ্যই বিরত থাকবেন। তা না হলে আপনাকে আপনার সব কাজকর্ম ফেলে সারাদিন কোর্ট কাচারিতে পড়ে থাকতে হবে। দেন যেটা সিরিয়াল সেটা হচ্ছে যে দখলবিহীন জমি। কেউ কেউ চিন্তা করেন একটি জমি কিনবেন, শুধুমাত্র দলিলটাকেই কিনলেন, বাট জমিতে দখল নিলেন না বা অন্যের দখলে রয়েছে। পরবর্তীতে দখল করতে গিয়ে দেখা গেল এই প্রপার্টিতে ঝামেলা আছে বা অন্য কারো হক এই প্রপার্টিতে রয়েছে। ভুলেও জমি না কিনে শুধুমাত্র দলিল কিনবেন না, দলিল কিনবেন, জমি বুঝে নেবেন, জমির উপরে অন্য কারো হস্তক্ষেপ কিংবা অন্য কারো কোনো ক্রেডিটস আছে কিনা এই ব্যাপারে 100% নিশ্চিত হয়ে তারপরে আপনি সেই প্রপার্টিতে যাবেন প্রপার্টি কেনার জন্য। দেন হচ্ছে কবুলিয়ত বা পাট্টা দলিল মূলে কিনেছে এমন কোনো জমি আপনি কিনবেন না। ভেরি রিসেন্ট আই ওয়াজ ভেরি ওয়ান্ডারিং যে আমার কাছে এমন একটি জমি বিক্রি করার জন্য এসেছিল 19 শতকের, সরি আই মিন 53 শতকের একটি জমি। যে প্রপার্টিটা তাদের নিজেদের ছিল না, তারা কবুলিয়ত দলিল মূলে কিনেছিল। কবুলিয়ত দলিল itself not the actual ownership দলিল, এটা হচ্ছে যে আপনি বা আপনাকে গভর্নমেন্ট থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য অথবা নির্দিষ্ট সময়ের বিধান ছাড়া আপনাকে চাষবাস বা ভোগ দখল করার রাইটস দেওয়া হয়েছে। বাট ইন নেক্সট ফিউচার যদি এই প্রপার্টির অরিজিনাল ওনাররা এসে মামলা দায়ের করে, সেক্ষেত্রে সরকার এটাকে ছেড়ে দেবে এবং তাদের দখলে পুনরায় জমিটি চলে যাবে। সুতরাং কবুলিয়ত দলিল মূলে জমি কেনা is not the actual ownership, but whether you are preparing your mind to buy a property, definitely আপনি এই মাইন্ডসেট নিয়েই প্রপার্টিটা কিনছেন যে it would be the actual ownership property for yourself and your inheritance. But কবুলিয়ত দলিল কিনলে সেটা কখনোই পসিবল হচ্ছে না। সেটা হচ্ছে ফর সাম টাইম বিং, এটা আপনাকে মাইন্ডসেটে রাখতে হবে, কোনো না কোনো সময় এই জমি আপনার হাতছাড়া হবেই। সো আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এটা হচ্ছে জমি বা প্লটের ক্ষেত্রে। এখন আপনি বলবেন যে ডিয়ার লার্নেড বা আইনজীবী সাহেব, আমি তো একটি ফ্ল্যাট কিনতে চাচ্ছি। I'll suggest you, before buying a flat, very carefully, very scrutinizedly see all the buyer deeds, all the buyer records of that property, যেই প্রপার্টি বা প্লটের উপর আপনার ফ্ল্যাটটি আছে। অ্যান্ড এটা দেখতে গেলে আপনি দেখবেন যে অনেক সময় হয়তো বা আপনাকে ফলস ডিড দেখানো হচ্ছে। I know this is not your duty, আপনার জন্য এটা অনেক টাফ, but you have to contact your lawyer or some other person who are very expert on it, যারা সাধারণত ল, সিভিল প্রপার্টি, সিভিল ল্যান্ড নিয়ে কাজ করে। তারা এই ধরনের বিষয়গুলো ভালো বুঝবেন, which deed or agreements are original or false or fabricated, and which ownership records like CSS, RS, BS, নামজারি খতিয়ান records are original or fabricated. So কেনার আগে আপনি অবশ্যই আপনার জমিটি চেক করে দেখবেন বা জানার চেষ্টা করবেন whether the property's ownership is actually has its great future for you or not. সো আশা করি আপনারা ভালো থাকবেন। আমার ভিডিওটির কন্টেন্ট আপনারা বুঝতে চেষ্টা করেছেন এবং আমার কন্টেন্টটি আপনারা দেখেছেন। ফর দ্যাট আই উইল থ্যাংক ইউ, and thank you again. আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।